কাজী সাহেব বেরিয়ে যেতেই ঢুক করে উঠল মুনতাহা। কেমন যেন করলো। এতক্ষণের জোর করে চেপে রাখা যন্ত্রণাটা যেন বেরিয়ে এলো হঠাৎই। আরশাদ অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? মুনতাহা কেঁদে ফেলল। করুণ অনুনয়ে বলল, আমায় একটু শক্ত করে ধরবেন, খুব খারাপ লাগছে। ভোরের প্রথম আলো ঘরে আসলে তবেই চোখের পাতা এক করলো মুনতাহা। সারাটা রাত জ্বরের ঘোরে গোঙাতে থাকা কণ্ঠটা একটুখানি আরাম কুড়োলো। আন্তারা ঘুমিয়ে পড়েছে বিছানায় হেলান দিয়ে। মুনতাহা আরশাদের বুক। আরশাদ সজাগ নাকি না বোঝা গেল না, তবে চোখ বন্ধ, দুহাত ব্যস্ত মুনতাহাকে ধরে রাখতে, আগলে রাখতে। মাহতাব সাহেব নম্র চোখে তাকালেন। তার অনুপস্থিতিতেও মেয়ে অযত্নে থাকবে না এবার, নিশ্চিন্ত। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। একবার কপালে হাত রেখে জ্বর মাপলেন, একটু কম। ঘরের পর্দা টেনে নিলেন, বাতি নিভিয়ে দিলেন। চোখে আলো পড়লে মুনতাহা ঘুমাতে পারে না, সেই ছোটবেলার অভ্যাস। ঘরের বাতি নিভে যেতেই চোখ মেলল আরশাদ। মাহতাব সাহেবকে দরজা আটকে বেরিয়ে যেতে দেখল খুব নিঃশব্দে। ভোরের আবছা নীল আলো পাতলা পর্দা ফুরে ঘর ভর্তি করছে। মুনতাহা তার বাহু ধরে। আরশাদ অন্ধকারেই গালে হাত রাখলো, নিষ্প্রভ কণ্ঠে বলল, সুস্থ হন চাঁদ, আমার যে এখনো জ্যোৎস্না দেখা বাকি। সেদিনের পর মাস পেরিয়েছে, জ্যৈষ্ঠের দাবর তখন লুটপাট চালিয়ে চড়ে বেড়াচ্ছে শহর জুড়ে। এই তপতপে গ্রীষ্ম বড্ড একরোখা। এত সহসা বিদায় নেবার স্বভাব নেই। বছর ধরে জমানো উত্তাপের ঘটা উপর করে ঢেলে দিয়ে তবেই প্রস্থান করবে সে, তার আগে নয়। বাড়ি ফিরে মুনতাহাকে ঘরেই পেল আরশাদ। অন্ধকার ঘরের আবছায়া মায়া কিরণে একটা মেয়েলি ঘরনের দেহ এঁকে বেঁকে লুটিয়ে পড়েছে নরম বিছানায়, বাঁ পাশ জুড়ে। কোমরের নারী সুলভ পাকে যেন উপচে পড়ছে আবেদন। আধার ঢাকা ঘরটাও তখন জ্যোৎস্না ভর্তি ঠেকলো আরশাদের কাছে। পিঠ ঝলসানো রোদে গা পুড়িয়ে বাইরে বেরিয়েছিল সেই সকালবেলা। ভ্যাপসা গরমে কাজ সেরে ঘর ফেরা ভাঁজ দেহ ক্লান্তিতে থিতিয়ে ওঠা লম্বা লম্বা শ্বাস। এই মেলি জ্যোৎস্না যেন চোখের পলকে সব গ্রাস করে নিল। দেহের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা রুগ্নতা অলসতায় আদর মাখিয়ে দিল জোর জবরদস্তি। মলিন হাসল আরশাদ, তবে ঘরমাক্ত মুখের দুর্বল মলিনতা ছাপিয়ে চোখের অবোধ মুগ্ধতাটাই স্পষ্ট হলো অধিক। এই দৃশ্য যেন খুব দুর্লভ তা নয়, তবু আকাঙ্ক্ষিত নারীকে চোখ ভরে দেখতে কোন পুরুষ পিছপা হয়। আর স্বাদও হলো না। নিঃশব্দে দরজা আটকে দেয়ালের সুইচ চেপে নীল রঙা ঘুম বাতি জ্বালিয়ে দিল। শান্ত মেজাজে গায়ে নেতিয়ে যাওয়া শার্ট ছাড়িয়ে বিছানায় বসলো। মুনতাহার পায়ের পাশে, মাথার উপর ফ্যান, ভেজা দগদগে পিঠে ঠান্ডা বাতাস ছুঁয়ে যেতেই যেন শান্তি মিলল রন্ধ্রে রন্ধ্রে। মুনতাহা পায়ের সাথে পা ঘষছে, উসখুস করছে, মশা কামড়াচ্ছে। আরশাদের হাতের সাথে একবার পা ছুঁয়ে যেতেই পিটপিট করে চোখ মেলে সে। আরশাদ হাত সরিয়ে নেয় দ্রুত, ঘাড় বাঁকিয়ে তাকায় ঘুমন্ত মুখের দিকে। আধ ঘুম আধ জাগরণের মাঝে দৃষ্টি বিনিময় হয় দুজনের। ঘরের অদৃশ্য প্রণয় পূর্ণিমা যেন সসম্মানে নিজ পূর্ণতা স্বীকার করে নেয় সেই ঐশ্বরিক চোখাচোখিতে। সেই অন্য চাহনিতে খুব ঘাবড়ে গেল কি জানি। মুনতাহা চোখ নামালো, পা দুটো ভাঁজ করে গুটিয়ে নিল অতি সন্তর্পণে। আরশাদ চোখ ফেরাচ্ছে না। মুনতাহা দু একবার চাইল, শেষমেশ টিকতে না পেরে উঠে বসতে চাইল। চোখ ভর্তি করা ঘুম তখন তলবি তলপা নিয়ে পলাতক। কোলের কাছে কোলবালিশটা সরাতে নিতেই চোখ ফেরালো আরশাদ, থামিয়ে দিয়ে বলল, ওঠা লাগবে না, ঘুমান, আমি গোসল করে আসি। মুনতাহা আধ ওঠানো মাথাটা আবারও পেতে দেয় বালিশে। হাতের পিঠ দিয়ে কিঞ্চিত বিরক্ত ভঙ্গিতে মুখ ছুঁড়ে ছেয়ে থাকা কপালের গোছা চুল সরায়। আরশাদ উঠে দাঁড়ায়, বিছানার একপাশে গুছিয়ে বের করে রাখা কাপড় হাতে তুলে নেয়। মুনতাহা চোখ বোঝেনি, কোলবালিশে নাক ঠোঁট গুজে চাদরের দিকে চেয়ে আছে অবিচ্ছিন্ন দৃষ্টিতে। যেন চোখ তুলে বিনা নোটিসে রাঙা ছাপ ফুটবে তুলতুলে গাল ভরে। আরশাদ হাসে, নীল ঘুমবাতি নিভিয়ে দেয়। মেয়েটা আলো থাকলে ঘুমোতেই চায় না। আলো নিভে যেতেই সহজ হয় মুনতাহা। গুটিয়ে রাখা পাটা সোজা করে, দুহাত দুপাশে মেলে আড়মোড়া ভাঙে, ঘুরে ডান পাশে কাঁধ হয়ে শোয়। কাপড়গুলো কাঁধে ঝুলিয়ে হাতের ঘড়ি খুলে নেয় আরশাদ। দু কদম হেঁটে বেড সাইড টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রাখে। পাশ থেকে মুনতাহা যে গালের নিচে হাত দিয়ে গোল গোল করে তাকেই দেখে যাচ্ছে,
বুঝতে অসুবিধা হয় না। আচ্ছা, ল্যাম্প শেডটা জেলে দিলে কেমন হয়? হলদাভো আলোয় লাজুক চাঁদের সাধু সেজে থাকার বাহাদুরি খতম হোক। মাথায় চিন্তা আসলেও আলো জ্বালায় না আশার। বাঁকা শরীর সোজা করে দাঁড়ায় কিছুক্ষণ সেভাবেই, অতঃপর আচমকাই ঝুঁকে মুনতাহার কানের কাছে হাত ঠেস দেয় সে, বলে, চাঁদের নিজস্ব আলো থাকে না, এজন্যই বুঝি আপনার অন্ধকার এত প্রিয়। মুনতাহা প্রতিক্রিয়া দেখাতে পারল না, তার আগেই আরও একটু ঝুঁকল দুষ্টু পুরুষ। চোখ রাঙিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, এত অন্ধকারে থাকতে নেই মুনতাহা, ঘুটঘুটে আধারে কখনো কখনো অঘটনও ঘটে কিন্তু। মুনতাহা ভরকে যায় সেই ঠোঁট খাটা কণ্ঠে, বাসনা উপচানো চোখে। ভয় লেগে গায়ে কাঁটা দিয়ে ওঠে শিরশির করে, বুক হাঁপুড়ের মতো ওঠানামা করে। চোখ অন্যদিকে ফেরায় মুনতাহা, ঘন ঘন শ্বাস কার্যে কাটানোর চেষ্টা করে সেই ধার চাহনির অর্থ। আশা তার নিঃশ্বাসটা আটকে দিতেই যেন ফিস ফিসালো আবার। এভাবে শ্বাস ফেলতে নেই মুনতাহা, আমি মহাপুরুষ নই। মুনতাহা জমে যায়, বাক্যের তপ্ততায় শীতল শিহরণ যেন গলে গলে পড়ে গা বেয়ে। গোসল থেকে বেরিয়ে ঘর খালি পেল আশাদ, পর্দা সরানো, লাইট জেলে দেওয়া। মুনতাহা নেই। বিছানা কুচকানো, চাদর টান টান করে ঝাড়া। আশাদ ঘাটল না, ঘড়ি দেখলো একবার। মেয়েটা হয় চলে গিয়েছে, নতুবা আম্মার কাছে আছে। ভার্সিটি না থাকলে বা না গেলে একা বাসায় থাকতে হয় ওকে। একা একা কি করবে ভেবে আম্মা এখানে নিয়ে আসে, আম্মার সাথেই থাকে। ঘুম পেলে তার ঘরে শোয়, নয়তো বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে বাবা এসে পড়লে আবার চলে যায়। আশাদ থাকার জন্য জোর করে না কখনো, আবার মানাও করে। মুনতাহা ঘুমিয়ে থাকলে সে পাশে বসে চুপচাপ নিজের কাজ করে, হোক তা ল্যাপটপের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা, আর হোক না একাধারে সেই ঘুমন্ত মুখে চেয়ে থাকা। আলমারি থেকে সিগারেটের প্যাকেট বের করতে যাচ্ছিল, তার আগেই দরজা খোলার শব্দে সাথে ছোট্ট একটা ডাক ভেসে এলো। খেতে আসেন, মা ডাকছে। সিগারেটের প্যাকেটটা মুঠোয় তুলেও পুনরায় জায়গা মতো রেখে দিল আশা। মেয়েটা যায়নি তার মানে। আলমারির পাল্লা আটকে দিয়ে ভরাট শান্ত গলায় বলল, আপনি এদিকে আসেন। মুনতাহা আসলো না, বরং পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? আমি ডাকছি তাই। আশাদের ভারী কি গোছের কাটকার উত্তর। মুনতাহা আমতা আমতা করলো, শেষমেশ উপান্তর না পেয়ে ছোট্ট পদচারণে ঢুকলো ভেতরে। সাবিনা বেগম খাবার টেবিলে বসে আছেন। আরশাদ গাঢ় চোখে একবার দাদির দিকে তাকালো, তার সন্দেহে ভরা আর চাহনি দেখে দু কদম এগিয়ে তুলনামূলক নিচু স্বরে বলল, দরজা আটকান। ছিটকিনি তুলে দেওয়ার খুটখুট শব্দ কানে আসতেই সতীদায়ক শ্বাস ছাড়ল সাবিনা বেগম। মুখে ফুটল অতি প্রসন্ন সুন্দরতম হাসি। আন্তারা নির্বিকার প্লেট সারাচ্ছেন। সাবিনা বেগম হাসি হাসি মুখ নিয়ে ছেলের বউয়ের দিকে চাইলেন। আন্তারা দেখলো, পর মুহূর্তেই না দেখার ভান করে পুনরায় মনোযোগ দিল ভাত বাড়তে। তার এড়িয়ে যাওয়াটাই যেন দ্বিগুণ উৎসাহিত করলো সাবিনা বেগম। গম গম কণ্ঠে বললেন, হায় আল্লাহ, এতদিন বাদে এদের একটু একলা হইতে দেখলাম। আন্তারা খেকিয়ে উঠলেন। আহ আম্মা আসতে। আরে চুপ থাক তুই, এত বড় শাশুড়ি হয়েও বৌমাটাকে কিছু শিখাইতে পারস না। আর তারা বিশ্রীভাবে মুখ কুঁচকালেন। আমি কি শেখাবো আম্মা, আপনি একটু চুপ করেন তো। সাবিনা বেগম চুপ করলেন না, বরং শাসিয়ে উঠলেন। আর তোর ছেলেও জানি কেমন, মায়ের পাশে শুয়ে থাকে, ঘুমায় থাকে। তোর ছেলে তো একবার ফিরাও চায় না। গেটটা হা কইরা খোলা রাইখা কোলের উপর ওই এক পোকা বাক্সে মুখ ডুবায় রাখে। আরে মায়েরা ছোট মানুষ, আব্বারে ছাড়া থাকতে পারে না, ঠিক আছে। তোর কাছেও তো আসে, ওর আব্বা তো আসে সেই 10টার পর, ততক্ষণ তো তোর ছেলের কাছেই থাকে, তাই না? আন্তারা চুপ করে রইলেন, একটা অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে নিজের কাজে মন বসালেন, কিন্তু পারলেন না। সাবিনা বেগম কথা চালিয়ে গেলেন, শেষমেশ রেগে বললেন, এমন করলে তোর আর দাদি হওয়া লাগবে না। হায় আল্লাহ আম্মা, আপনি দাদি হয়েছেন না? এবার শান্তি করেন, আমার পিছনে পড়েছেন কেন? মাহতাব সাহেব কাগজপত্র ঘাঁটছিলেন। ড্রয়িং রুমের বড় কাচের টেবিলের উপর ছড়ানো ছিটানো রং বেরঙের ফাইলের স্তর। ঘরে জ্বলছে হাই ওয়াটের সাদা আলো, জল জল করছে গ্লাসের স্থির পানি পর্যন্ত। ঘড়িতে রাত 11:40। মুনতাহা ঘুমাতে গিয়েছে অনেকক্ষণ। ঘরের দরজাটা খোলা, তিনি দেখতে পাচ্ছেন কাঁথা মুড়ি দিয়ে শুয়েছে মেয়ে। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, পরনের মোটা ফ্রেমের চশমাটা খুলে গেঞ্জির কোনা দিয়ে মুছে আবার পড়লেন। কাগজে মন দিলেন। খানিক বাদেই একটা লম্বাটে ছায়ার মনোযোগ বিগড়ে এলো তার কাছে। মুনতাহা এসে দাঁড়িয়েছে, দুপাশে লম্বা দুই বেনি, চোখে ঘুমের চিটাফোটা নেই। সে এতক্ষণ ঘুমাচ্ছিল না। মাহতাব সাহেব ঘাড় বেঁকিয়ে কি যেন দেখলেন,
একটা আলোক রশ্মি তেসরাভাবে পড়ছে বিছানার উপর। নম্র কণ্ঠে বললেন, ঘুমাসনি আম্মা? আলোতে সমস্যা হচ্ছে? এটা নিভিয়ে দিলে হলুদ লাইটটা জ্বালিয়ে দেই, নয়তো দরজাটা একটু ভিড়িয়ে ঘুমা। আমি তো আসি এখানেই। মুনতাহা ধীর গতিতে এপাশ ওপাশ মাথা নাড়ালো। চেহারায় মলিনতা, নির্জীবতা। চুপটি করে বাবার পাশে এসে বসল সে। বাহুর নিচ দিয়ে ঢুকিয়ে মাথা রাখলো বুকের মাঝখানটায়। মাহতাব সাহেব ভ্রুকুটি করলেন, হাতের কলমটা নামিয়ে রাখলেন, মেয়ের মাথার হাত রেখে বললেন, কি হয়েছে মা? ঘুম আসছে না? মন খারাপ? ঘুম আসছে না আব্বু। কেন? জানি না। ওখানে কি হয়েছে? না তো। মাহতাব সাহেব বিরক্তি করলেন না, মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন, ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। সিত্রা যখন 8 মাসের গর্ভবতী তখন প্রায়ই রাতে ঘুমাতে পারতো না। মুনতাহার সময় অসময় পেটে লাথি লাগাতো, পেট ব্যথায় ঘুমিয়ে আসতো না সিত্রার। সে সময় তিনি এক হাতে স্ত্রীর মাথায় হাত বুলাতেন আর এক হাতে পেটে হাত বুলাতেন। সিত্রা বিস্ময় নিয়ে বলতো, তিনি সহজ সরল উত্তর দিতেন। ওকে ওকে ঘুম পাড়াচ্ছিস সিদ্রা? ও শান্ত হলেই তো তুমি ঘুমাতে পারবে। আশ্চর্যজনক হলেও ব্যথা একটু পরেই কমে যেত। মুনতাহা ঘুমিয়ে গেছে। মাহতাব সাহেব হাসলেন। মেয়ের এই বাবার হাত বুলানোয় ঘুমিয়ে পড়ার অভ্যাস বোধ হয় তখন থেকেই হয়ে গেছে। পরন্ত বিকেল নিরিবিলি প্রভঞ্জনের ছন্দে ছন্দে দৃঢ় হচ্ছে পাখিদের নীড়ে ফেরার আহ্বান। মোড়ের বাঁকে বাঁকে জ্বলছে হলদে ল্যাম্পপোস্ট। সন্ধ্যা বরণের তোড়জোড় আয়োজন। একটু পরেই জগৎ জুড়ে আধার নামবে যে। কয়েকটা কুচকুচে কাক মাঝে মাঝেই দল বেঁধে উঠছে, আবার ডানা ব্যথা হয়ে গেলে এদিক ওদিক এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে জিরিয়ে নিচ্ছে পেট পাকনা গুজে। কণ্ঠে তাদের একই সুরের হরেক রকম বলি, খা খা খা, অথচ এক একজনের ডাক এক এক রকম। অদ্ভুত না? ছাদের পুরো ইটের রেলিংয়ের উপর দুটো সাদা পায়রা অভিমানের গল্প করে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ। মুনতাহা বুঝে না তাদের ভাষা, তবে দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। মাথায় ঝুটিওয়াটা পায়রাটা মুখ ঘুরিয়ে বসে আছে, পাশের পুরুষ পায়রাটা তাকে মানানোর চেষ্টায় অব্যাহত। মুনতাহা হাসলো, মিষ্টি করে হাসলো। মেয়েরা এত অভিমানী হয় কেন? মুনতাহা, একটা রাশ ভারী ডাক অন্যমনস্ক চেতনায়। হঠাৎ এই পিছু ডাক যার পরনায় পিলে চমকে দিল মুনতাহার। শরীরটাও কেঁপে উঠল খানিকটা। মুখের হতচকিত বিমূঢ় ভাবটা বিন্দু মাত্র লুকানোর চেষ্টা করে ঘাড় ফেরালো সে। আর সাত দাঁড়িয়ে আছে, পরনে সেই সাদা শার্ট। তবে মুনতাহা জানে লোকটার একটা শার্ট নয়, তার অনেকগুলো সাদা শার্ট। আলমারির এক পাশ ভর্তি করে ঠাসা সাদা শার্ট। অফিসে গেলে সবসময় সে এই রঙে পরে কিনা। ঝুপঝাপ ডানা ঝাপটানোর শব্দ। মুনতাহা ডাকের উত্তর না দিয়ে রেলিংয়ের দিকে তাকালো। আশাদের অকস্মাৎ দারাজ থেকে ডাকে ডানা ঝাপটে উড়ে গেছে পায়রা দুটো। সে নিজেই তো ভয় পেয়েছে, পায়রা দুটো পাবে না কেন? মুহূর্তেই ঘুটঘুটে অমাবস্যায় ঢাকা পড়ল এতক্ষণের পূর্ণিমার মতো উজ্জ্বল চেহারাটা। আশাদ পাশে এসে দাঁড়িয়েছে। মুনতাহা তাকে সুযোগ না দিয়ে কণ্ঠ ভর্তি অভিযোগ নিয়ে বলল, আপনি ওদেরকে উড়িয়ে দিলেন কেন? আশাদ চিবু কুচিয়ে সরু চোখে একবার দেখল কবুতর দুটোকে। সাদা পালকে ভর্তি হাত পা দুটোরই। দামি জাতের, বোঝা যাচ্ছে তাদের মাথার উপর উড়ে বেড়াচ্ছে বেমালুম। চোখ নামিয়ে মুনতাহার দিকে দৃষ্টি দিল সে। পূর্ণ চোখে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এ সময় ছাদে কি করছেন? মুনতাহা ধীর গতিতে পলক ফেলল। বোঝার চেষ্টা করলো তার ছাদে আসার সাথে ওনার কি সমস্যা হতে পারে। অবশেষে বুঝতে না পেরে শূন্য কণ্ঠে উত্তর দিল, কিছু করছি না। আশাদের চোখের ভাষা যেন আরো কঠিন হলো। আশেপাশে প্রায় সন্ধ্যা। মেয়েটাকে কতবার ফোন করেছে হিসেব নেই। না পেয়ে তার মাকে ফোন করবে, তক্ষুনি ফোনের চার্জ শেষ। শেষমেশ চিন্তায় পড়ে অফিস ফেলেই চলে এসেছে। বাসায় এসে একবার ঘরে দেখেছে নেই। তার আম্মা বলল ভার্সিটি গিয়েছে আজ, ফেরেনি মনে হয় এখনো। অথচ 5টার আগেই বাড়ি ফেরার কথা। আশাদ একই সুরে বলল, আমি কয়বার ফোন করেছি? ফোন কোথায় আপনার? মুনতাহা পিট পিট করলো। আশাদের কথায় মনোযোগ নেই তার। আশাদের যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে একটু পিছেই পানির ট্যাঙ্কি। এলোমেলো উড়ে তার উপরেই বসেছে একটা পায়রা, আর একটা উড়ছে। সেদিকেই সব ধ্যান যে আটকেছে মুনতাহার।
আরশাদের প্রশ্নের উত্তরে সেদিকে তাকিয়েই কোন রকম ছন্ন ছাড়া উত্তর দিল সে। ফোন নিচে মনে হয়। আরশাদ তপ্ত শ্বাস ফেলল। মেয়েটার মনোযোগ নেই একদম। তার শাসন আদৌ কানে যাচ্ছে কিনা সন্দেহ। মুনতাহা দু কদম এগিয়ে তাকে পাশ কাটিয়ে সামনে যেয়ে দাঁড়ালো। আরশাদ দীর্ঘশ্বাস ফেলল, ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল বাসায়? না, নামিয়ে দিয়ে চলে গিয়েছে। পায়রা দুটো আবার উড়ে রেলিংয়ে বসলো পাশাপাশি। আরশাদ আরও কিছু বলতে যাচ্ছিল, মুনতাহা আচমকাই পায়ের পাতায় ভর দিয়ে এক হাতে মুখ চেপে ধরল তার। আরশাদ হকচকালো। মুনতাহা জোর দিয়ে বলল, চুপ, কথা বলবেন না। আপনি কথা বললেই ওরা উড়ে যায়। আরশাদ হতবম্ব চাইল। সামান্য কবুতরের জন্য মেয়েটা এমন ডাকাতের মতো তার মুখ চেপে ধরেছে। আশ্চর্য। কিছুক্ষণ স্তব্ধ হয়েছে থেকে ধীর গতিতে মুনতাহার হাতের উপর হাত রাখল সে। আস্তে করে সরিয়ে নিতে চাইলে আরো জোরে চেপে ধরল মুনতাহা। চোখে তার স্পষ্ট নিষেধাজ্ঞা, ঘোর মানা। আরশাদ বারণ শুনল না। আলতো করে হাতটা সরিয়ে নিচু কণ্ঠে বলল, বলছি না, কথা বলছি না, শান্ত হন। তার নামানো কণ্ঠে শান্ত হলো মুনতাহা। আরশাদ হাতটা নামালো ঠিক, তবে ছাড়ল না। সূর্য ডুবে গেছে, নীল আকাশ ধূসর হচ্ছে। পশ্চিম পাশে ছেয়ে গেছে মধ্যাহ্নের বিদায় বেলা। একটা দুই বাত হাওয়া ছুঁয়ে গেল সর্বাঙ্গ। মাথার কাপড়টা পড়ে গেল মুনতাহার, কপালের চুল আলগোছে, ঠোঁট ছুঁয়ে গেল। আরশাদ এক কদম এগুলো, ঠোঁটের কোণে তর্জনী ছুঁয়ে ছুঁয়ে চুলগুলো সরালো, কানের পাশে গুজে দিল হালকা করে। মুনতাহা থতমত খেয়ে নিজেই ডান হাত উঠিয়ে ওড়নাটা তুলে নিল। আরশাদ ধ্যান দিল না। শটান দাঁড়িয়ে কবুতর দুটোর দিকে দৃষ্টি স্থির করে বলল, হুম। আপনাকে কিনে দেবো না, ঠিক এমন দুটো কবুতর, ঠিক আছে? আচ্ছা। হাত ধরে কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে রইল আরশাদ। মুনতাহা একাধারে চেয়েই রয়েছে। হালকা কেশে গলা পরিষ্কার করলো আরশাদ, বলল, এত কি দেখছেন, আসুন নিচে চলুন। মুনতাহা মাথা নাড়ালো। না, আর একটু। ওর রাগটা ভাঙুক, দেখে যাই। আরশাদ কপাল কুঁচকায়। কার রাগ? মেয়ে পায়রাটার। পাগল হয়েছেন, কি সব বলছেন? এজন্যই চুল ছেড়ে ছাদে আসতে মানা করি। চলুন নিচে চলুন। মুনতাহা বাধা দিল, ধরে রাখা হাতটা টেনে বলল, না, দাঁড়ান না একটু। এটুকু বলেই এক নিঃশ্বাসে আরশাদকে সবটা বলল সে। কথা শেষ হতেই ভ্রু উঁচায় আরশাদ। বিস্ময়ের দু চারটা পলক ফেলে বলে, আপনি কি বাচ্চা মুনতাহা? মুনতাহা কপাল কুঁচকে ভ্রুকুটি করে তাকাতেই সে আবার বলে, আচ্ছা দেখুন দেখুন, দাঁড়াচ্ছি। পায়রাদের রাগ শেষমেশ ভাঙল বোধ হয়। মেয়ে পায়রাটা বাঁকানো মুখ ঘুরিয়ে তাকালো। মুনতাহা উল্টো দিকে ঘুরে গেল হুট করে। আরশাদের হাত টান দিয়ে তড়িঘড়ি করে বলল, আচ্ছা চলুন। আরশাদ হাসে। পায়রা দুটো তখন ঠোঁটে ঠোঁট লাগিয়ে অভিমান নিভাচ্ছে।